ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই এর আগে একবার আমরা আলোচনা করেছিলাম যে জার্মানির অর্থনীতি কি তলানির দিকে যাচ্ছে কিনা এটা নিয়ে, এবং এখন কিন্তু শোনা যাচ্ছে যে জার্মানি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরো থেকে বেরিয়ে আসতে পারে। এই বিষয়টি কিন্তু জোরে সোরে শোনা যাচ্ছে। আসলে কি জার্মানি বেরিয়ে যাবে? শুনুন, গতদিন আমরা আলোচনায় বলেছিলাম যে জার্মানি একদিকে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়েছে কিছুটা, তার সঙ্গে সঙ্গে তাদের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতাও তৈরি হয়েছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কথা যদি বলি, তো রাজনৈতিক অস্থিরতা যে সরকার এখন চলছে ওলফ শোলজের, সেই সরকার কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পড়ে গেছে। আগামী 23 ফেব্রুয়ারি অন্তর্বর্তী নির্বাচন হবে। এই অন্তর্বর্তী নির্বাচনের মাধ্যমে ঠিক হবে যে পরবর্তী সরকারকে গঠন করতে চলেছে। এই ভোটকে কি কেন্দ্র করেই কিন্তু এই যে আপনি বললেন যে জার্মানি কি ইউরোপ থেকে ইউরোপীয় ইউনিয়ন বা তাদের কারেন্সি হিসাবে ইউরো থেকে বেরিয়ে আসবে, এটা কিন্তু তারপর থেকে আলোচনা শুরু হয়েছে। শুরুটা কেন? শুরুটার গোড়াটাও কিন্তু ওই একই জায়গায়, যে অর্থনৈতিক দুরবস্থা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেশে দেশে গতদিন আমরা আমাদের আলোচনায় বলেছিলাম যে দক্ষিণপন্থা রাজনীতি কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। এই দক্ষিণপন্থার রাজনীতি শক্তিশালী জার্মানিতেও হয়ে উঠছে এবং এটা দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। আমি যদি বলি যে এই যে দক্ষিণপন্থী দল জার্মানির, যেটি অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড, এএফডি বলা হচ্ছে, এই অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এরা কিন্তু আপনারা যদি দেখেন গত ফেব্রুয়ারি মার্চ এদিকেও 17-18% এদিকে ছিল। এখন কিন্তু এই মুহূর্তে সর্বশেষ আমি যেটা দেখলাম তাতে তাদের যদি এই মুহূর্তে ভোট হয় প্রায় 20% ভোট পাওয়ার কথা। তো এই যে 20% ভোট পাওয়ার কথা, তার মানে তাদের জনপ্রিয়তা কিন্তু বাড়ছে, অর্থাৎ তাদের কথা লোক নিচ্ছে। আর তারা কি বলেছেন? তারা তাদের ম্যানিফেস্টোতে জোরে সোরে বলছেন যে আপনার যে ইউরোপীয় ইউনিয়নে আমরা থাকবো না। 2 নম্বর হচ্ছে ইউরো আমাদের মুদ্রার দরকার নেই। আমরা আগে আমাদের যে জার্মানির যে রাজনৈতিক ভূখণ্ড, যে বাউন্ডারি, সে বাউন্ডারির মধ্যে থাকবো। আমরা আমাদের নিজস্ব মুদ্রা চাই। আমরা রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাই এবং রাশিয়ার গ্যাস আমাদের জন্য প্রয়োজন। আমরা এই ব্যাপারে কারণ নিষেধাজ্ঞা মানব না। তার সঙ্গে যদি ইউরোপীয় ইউনিয়ন হোক আর আমেরিকা হোক, কেউ যদি এই বিষয়ে দ্বিমত পোষণ করে তাহলে তার সঙ্গে আমরা নেই। এই ধরনের একটা কথা কিন্তু তারা জোরে সোরে বলছেন। এটা পুরোটাই কি আপনি বলতে চাচ্ছেন যে আপনার কাছে মনে হচ্ছে যে এটা পুরোটাই রাজনৈতিক কারণে এই কথাটা উঠছে? মানে এটার কোনো ভিত্তি কি এখনো তৈরি হয়নি নাকি? ভিত্তিটা হচ্ছে অর্থনৈতিক আর সিদ্ধান্তটা তো রাজনৈতিক। ধরেন যে মানে জার্মানি কেন এত ইউরোপীয় ইউনিয়নে গিয়েছিল? জার্মানি কিন্তু এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের যে মানে ইকোনমিক পাওয়ার হাউস বলা হয়, তো জার্মানিকেই বলা হয়। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের 1 নম্বর শক্তিশালী অর্থনৈতিক দেশ এবং পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক দেশ, যা ভলিউমের দিক দিয়ে। এই দেশ যখন একটু সমস্যায় পড়ে তখন এই ধরনের কথা কিন্তু আসে। তা আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখি তাহলে বলতে হবে যে আপনি জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কলঙ্ক কিন্তু জার্মানির গায়ে লেগে আছে। এই কারণে জার্মানির যারা প্রতিবেশী, যারা তার আশপাশের দেশ, একটু দূরবর্তী দেশ, তারা কেউই জার্মানিকে ওইভাবে বিশ্বাস করে না। বিশেষত ব্রিটেন, ফ্রান্স, যারা বহু আগে থেকে মানে জার্মানির আগে থেকে প্রতাপশালী, তারা কিন্তু তাকে বিশ্বাস করে না বা বিশ্বাস করতো না। তো এই জার্মানি কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তৈরির, যেখানে দেশের বাউন্ডারি তুলে দিয়ে ইউরোপীয় ইউনিয়ন অঙ্গীভূত করার একটা বৃহত্তর ইউরোপের স্বপ্ন সাকার করে দিয়ে এবং সেখানে একটা নেতৃস্থানীয় মানে জায়গায় গিয়ে জার্মানি কিন্তু তার এই কলঙ্কটা মুছে ফেলার চেষ্টা করেছিল এবং কলঙ্কটা মুছেও ফেলেছিল অনেকাংশে। আপনি জার্মানিতে এখন প্রচুর লোক যারা পূর্ব ইউরোপের অপেক্ষাকৃত মানে কম শক্তিশালী অর্থনীতির দেশে বাস করেন বা বলে একটু অপেক্ষাকৃত দরিদ্র দেশে বাস করেন, তারা কিন্তু সবাই জার্মানিতে গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তো জার্মানি এই যেখানে তার কলঙ্ক বা তার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের যে ভূমিকা, সেই ভূমিকা থেকে বেরিয়ে এসে বৃহত্তর ইউরোপের সঙ্গে অঙ্গীভূত হওয়ার যে জায়গায় জার্মানি গিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে যে জার্মানি ভেতরেই একটা পিছু হটার
প্রবণতা দেখা যাচ্ছে, এবং কিন্তু এটা আবার সেই দক্ষিণপন্থী রাজনীতিবিদরাই এটা শুরু করেছেন। সেক্ষেত্রে এটার সাথে ব্রেক্সিটের কোনো মিল কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? এটা আপনি খুব ভালো কথা বলেছেন যে ব্রেক্সিটের একটা মিল। আপনি যদি দেখেন ব্রেক্সিট কথাটা উঠেছিল, ব্রেক্সিট মানে যে যুক্তরাজ্যকে এই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আনা, এটা ব্রিটেনের কারণে ব্রিটেনের এক্সিটকে ব্রেক্সিট সংক্ষেপে বলা হয়। আপনি এই ব্রিটেনের এই ব্রেক্সিট শব্দের সঙ্গে সঙ্গে ইতিমধ্যে কিন্তু ডেক্সিট বলে একটা শব্দ চলে আসছে, মানে ডয়েচল্যান্ড এক্সিট। এই ডয়েচল্যান্ড এক্সিট থেকে ডেক্সিট, DEXIT, এরকম একটা শব্দ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এবং এটা বাজারেও পপুলার শব্দ, মানে বললে লোক মোটামুটি যারা খোঁজ খবর রাখেন তারা বুঝতে পারেন। তো সেই ক্ষেত্রে ব্রিটেনের সঙ্গে যদি আমি দেখি, ব্রিটেনে কিন্তু এই একটি ইস্যু নিয়ে যিনি লড়েছিলেন, মানে একেবারে জান লড়িয়ে দিয়েছিলেন, তিনিও একজন দক্ষিণপন্থী নেতা, তার নাম নাইজেল ফারাজ কিন্তু তার সঙ্গে আর কিছু লোক এর সঙ্গে লড়েছিলেন। তখন কিন্তু যখন আপনি জানেন যে ব্রেক্সিটে একটা গণভোট হয়েছিল ব্রিটেনে, এবং সেই ব্রিটেনে গণভোটে কিন্তু আপনার কনজারভেটিভ পার্টি এবং তখনকার শাসক যে কনজারভেটিভ পার্টি, ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী সম্ভবত, সে এবং লেবার পার্টি প্রধান বিরোধী দল, তারা একত্রে এবং আরও অনেক দল একত্রে মিলে প্রচার চালিয়েছিল ব্রেক্সিট থেকে, মানে এই ইউরোপীয় ইউনিয়ন থেকে না বেরোনোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ব্রিটেনের মানুষ রায় দিল যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তারা থাকবে না। ব্রিটেন কিন্তু আগে থেকেই ইউরোকে, তাদের পাউন্ডকে বিসর্জন দেয়নি, ইউরোকে তাদের মুদ্রা হিসেবে গ্রহণ করেনি। পরে তারা এমনকি ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও থাকলো না। সেক্ষেত্রে কিন্তু এর নেতৃত্বটা শুরুই হয়েছিল খুব মানে একটা দক্ষিণপন্থী দলের সামান্য ইয়ে থেকে। তারপর কিছু দক্ষিণপন্থী নেতা তারা তীব্রভাবে মানে প্রচার চালিয়ে গেছেন। এক্ষেত্রেও ঠিক, ধরুন কথাটা এখন উঠেছে, এই কথাটা ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু মানে আপনার জার্মানিতে একটা দক্ষিণপন্থী দল অলরেডি তুলে দিয়েছে, কারণ তার সামনে নমুনা আছে যে এই ধরনের ঘটনার ফলে আজকে আপনার এই যারা 20% ভোট পেতে চাচ্ছেন সেই AFD, এরা বলছে কালকে এর সঙ্গে আরও 3টে দল যোগ দেবে না, এর কি কোনো ইয়ে আছে? এটা নিয়ে যদি জার্মানিতে গণভোট হয়, তা জার্মানিতে গণভোটে যে এই পপুলার সেন্টিমেন্ট শেষ পর্যন্ত জিতে যাবে না, তারও তো কোনো গ্যারান্টি নেই। বিশেষ করে এখন যেহেতু জার্মানির অর্থনীতি একটু দুর্দশার মধ্যে রয়েছে, এই পরিস্থিতিতে নিশ্চয়ই এটা সাধারণ মানুষের মনে আসতেই পারে। হ্যাঁ, অর্থনীতি তো একটু না, বেশ ভালোই দুর্দশার মধ্যে পড়েছে। এই জন্য আমরা গত ভিডিওতে আমরাই আলোচনা করেছিলাম যে জার্মানির যে দুরবস্থার কারণ, সেটার কারণ কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সে রাশিয়া থেকে যে আপনার খুব সস্তায় গ্যাস কিনতো, এই গ্যাস ছিল তার জ্বালানি মূল উৎস। এই যুদ্ধের পরপরই আমেরিকা এবং ইউরোপের পক্ষ থেকে যখন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যখন একের পর এক নিষেধাজ্ঞা রাশিয়ার উপর দেওয়া শুরু হলো, তখনও কিন্তু জার্মানি আপনার রাশিয়ার গ্যাস নিতে পারলো না, সরবরাহ বন্ধ হয়ে গেল। এই বন্ধ হয়ে গেলে তাকে কিন্তু আর বিকল্প পথ কিন্তু সে করে নেই, এই বিকল্প খুঁজতেও তার সময় লেগেছে, এবং বিকল্প যে পথ, সেই পথেও কিন্তু তাকে অতিরিক্ত পয়সা দিয়ে তাকে আপনার ওই গ্যাস বা জ্বালানি শক্তিকে কিনতে হয়েছে। ফলে জ্বালানি শক্তি এক ধাপে প্রায় মানে ডবল ট্রিপল হওয়ার মতো হয়ে গেছে। সেক্ষেত্রে জার্মানির সমস্যা হলো, জার্মানি তো মূলত আপনার অটোমোবাইল, হাইলি মানে কি বলবো, উচ্চ প্রযুক্তির যে মেশিনারি, সে মেশিনারি আপনার কেমিক্যাল, এইসব শিল্পের প্রতি, এই শিল্পের উপরই কিন্তু নির্ভরশীল। জার্মানি কিন্তু অস্ত্র বিক্রি বা এই বিক্রি, এই যেটা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স যেগুলো করে থাকে, তার সঙ্গে কিন্তু জার্মানিতে আপনি জার্মান গাড়ি, যেটা আপনি ভক্সওয়াগন, আপনি যদি বলেন BMW, আপনি যদি মার্সিডিজ, যেমন সবই জার্মান ব্র্যান্ড। এই ধরনের একাধিক, এবং এটা দুনিয়ায় লাখ লাখ গাড়ি প্রতি বছর বিক্রি হয়। ফলে এই ধরনের শিল্প কিন্তু ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। আমরা কতদিন বলছিলাম যে মানে ভক্সওয়াগন তাদের 3টি কোম্পানি তার কারখানা বন্ধ করে দিতে মানে বাধ্য হয়েছে, যে কারণ তাদের উৎপাদন খরচের সঙ্গে তাদের যে গাড়ির বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যের সঙ্গে মিলছে না। ফলে সমস্যা কিন্তু অর্থনীতি থেকেই শুরু হয়েছে। সেক্ষেত্রে এখন যদি জার্মানি, আপনি বলছিলেন যে ইউরোপের পাওয়ার হাউস হিসেবে পরিচিত, সেই জার্মানি যদি ইউরোপ থেকে বের হয়ে যায়, তাহলে আসলে ইউরোপীয় ইউনিয়ন কি আসলে থাকবে, বা ইউরোর ভবিষ্যৎটাই আসলে কি হবে? এইটা একটা তো মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে যদি ইউরোপীয় ইউনিয়নে কি প্রত্যেকটা
অ্যাসোসিয়েশন, এই যে বড় বড় ধরেন দেশ বলেন, যে কোনো অ্যাসোসিয়েশনের 2-3-4টা শক্তিশালী মেম্বার লাগে। যেরকম ধরেন যে জাতিসংঘে 5টা কিন্তু কোর মেম্বার আছে, যাদের ভেটো পাওয়ার আছে, শক্তিশালী মেম্বার। আরও অনেক বড় বড় দেশ আছে যাদের নেই। ঠিক একইভাবে ইউরোপীয় ইউনিয়নে কিন্তু যখন এটা গঠিত হয়, তখন কিন্তু আপনার ব্রিটেন বা যুক্তরাজ্য যদি বলি, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি এরাই কিন্তু নেতৃত্ব দিয়েছিল এবং এরাই শক্তিশালী ছিল। এখন যদি যুক্তরাজ্য ইতিমধ্যে বেরিয়ে গেছে, জার্মানি বেরোনোর চিন্তা ভাবনা করছে বা সেখানে এক ধরনের আলোচনা শুরু হয়েছে, তাহলে শুধু বাকি থাকে ফ্রান্স। এবং শুধু এইখানে না, মানে জার্মানি না, ইউরোপের যারা সদস্য দেশ ইউরোপীয় ইউনিয়নের, তাদের কিন্তু দেশে দেশে এই আলোচনা শুরু হয়েছে যে আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আবার আগের ফরম্যাটে ফিরে যাই, আমরা আমাদের দেশ আমাদের মতো থাকুক, আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেব, ওইসব ইউরোপীয় ইউনিয়ন এসবের নিয়মকানুনের দরকার নেই, আমাদের মুদ্রা আমাদের থাক। এক ধরনের দক্ষিণপন্থী যাত্রাভিমান, যেটা একটা জিঙ্গোইজম তৈরি করার কিন্তু পুরো ইউরোপ জুড়ে চেষ্টা চলছে। এমনও হতে পারে যে এটা কোনো বিচিত্র না যে 5-10 বছরের মধ্যে, 10 বছর কিংবা 20 বছরের মধ্যে দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বলে আসলে আর সেই জিনিস এক্সিস্ট করে না, যে জিনিসটা এতদিন ছিল। তো এরকম যদি হয় যে ব্রিটেনের পরে যে জার্মানি যদি বেরিয়ে যায়, তাহলে জার্মান যদি ইউরো থেকেও বেরিয়ে যায়, তাহলে এই ইউরোর সক্ষমতা কমে যাবে, একেবারেই সক্ষমতা কমে যাবে। আর তারপরে আপনার ইউরোপীয় ইউনিয়নেরও আর সেই মূল্য কিন্তু থাকবে না। সেলিম খান, আপনাকে অনেক ধন্যবাদ। আবারও নিশ্চয়ই আপনার সাথে পরে কথা হবে এই বিষয়টা নিয়ে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথেই থাকুন।